আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে 25 তারিখ জানুয়ারি মাসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তোমরা মানবিকের যারা আছো তাদের জন্য স্পেশালি আজকে পরীক্ষাটি ছিল। আর আজকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার খ ইউনিটের ইংরেজি প্রশ্ন সমাধান করবো, আর তোমাদের সমাধান করে দেখাচ্ছি আমি গাজীপুরের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়। চলো আমরা প্রথমে যে প্রশ্নটি দেখবো, দ্য সিনোনিম অফ ডিবেট। এই শব্দটা সিনোনিমটা কি, পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসছে। দেখো, কন্টিনিউ, চালিয়ে যাওয়া, পারভেট এটাও হবে না। ডিসগ্রেস মানে হচ্ছে কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, আর ডিবেট শব্দের অর্থটা হচ্ছে বিচ্যুত হওয়া। তাহলে আমরা সিনোনিম হিসেবে অবশ্যই ডিসগ্রেস এই শব্দটাকে সিলেক্ট করব। তাহলে আমাদের এখানে এই প্রশ্নের অ্যান্সার কি দাঁড়াবে? এই প্রশ্নের অ্যান্সার দাঁড়াবে ডিসগ্রেস। আচ্ছা, তারপর দেখো অল্টারনেট মানে হচ্ছে তোমার কি বলে বিকল্প। এই বিকল্পটা কিন্তু অ্যান্সার হবে না। ডিবেট এটা কিন্তু ভোকাবুলারি থেকে আসা একটা প্রশ্ন, সেই কারণে তার অ্যান্সার হবে কি ডিসগ্রেস। ওকে, তারপরে দেখো 2 নম্বর যে প্রশ্ন ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের এবারের পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু ম্যাক্সিমাম ভোকাবুলারি রিলেটেড, অর্থাৎ তোমাদের যাদের মুখস্থ করাটা ভালো আছে তারা অবশ্যই ভালো করবা, আর কিছু কিছু বিষয় গ্রামাটিক্যালিও আসছে। ওকে, 2 নম্বর যে প্রশ্নটা সেটা একটু খেয়াল করো। আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। তার কি আছে? একটা সুবর্ণ একটা হৃদয় আছে। তাহলে এই যে গোল্ড, এটা কিন্তু এক ধরনের কি বোঝাচ্ছে? তুলনা বোঝাচ্ছে। তো একটা বিষয় খেয়াল করো, শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার একটা সুবর্ণ হৃদয় আছে। এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, মেটাফোর, আইরনি, সিমিলি, পার্সোনিফিকেশন, এগুলো হচ্ছে তোমার ফিগার অফ স্পিচ, অর্থাৎ বাক্যের কিছু অলংকার, যে অলংকারগুলো ইংলিশ বাক্যকে আরো সৌন্দর্যমণ্ডিত করে। মেটাফোর বিষয়টা কি? মেটাফোর বলতে হচ্ছে রূপক বা তুলনা বোঝায়। আইরনি মানে হচ্ছে বিদ্রূপ। ধরো আমরা যদি এখন কোন একটা ফেসিস্টকে যদি বলি সবচেয়ে কাইন্ড একজন শাসক, তখন সেটা কি হয়ে যাবে? আইরনি হয়ে যাবে। আর সিমিলি মানে কি? সিমিলি মানে হচ্ছে তোমার কোনো কিছু তুলনা বোঝায়। আর সিমিলি যে তুলনাটা বোঝায় সেখানে লাইক অথবা অ্যাজ শব্দ দ্বারা যুক্ত থাকবে। পার্সোনিফিকেশন মানে হচ্ছে কোনো একটা বস্তুকে ব্যক্তির সাদৃশ্য হিসেবে তুলনা করা। যদি আমরা বলি মিস্টার করোনা ভাইরাস, করোনা ভাইরাস কিন্তু রোগের নাম, কিন্তু আমরা যদি তাকে ব্যক্তি করে দেই তখন কিন্তু সেটা কি হয়ে যাবে? পার্সোনিফিকেশন হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের এখানে সঠিক অ্যান্সার দাঁড়াচ্ছে মেটাফোর। কেন মেটাফোর অ্যান্সারটা হলো, সবাই একটু খেয়াল করো। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, তার কি আছে? একটা সুবর্ণ হৃদয় আছে, সুন্দর একটা হৃদয় আছে, মন আছে। তো সেক্ষেত্রে তার হার্টটাকে কিন্তু এখানে তুলনা করছে কার সাথে? গোল্ডের সাথে। এটা কিন্তু একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। এই কারণে আমাদের অ্যান্সার কি হবে? 2 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে মেটাফোর। ওকে, তারপরে যে প্রশ্নটি আমরা দেখবো সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। টু হ্যাভ কোল্ড ফিট মিনস। এই টু হ্যাভ কোল্ড ফিট মানে কি? এটা হচ্ছে একটা ফ্রেজ থেকে আসা প্রশ্ন। তো কোল্ড ফিট মানে হচ্ছে যদি তুমি খুব বেশি ঠান্ডা অনুভব করো তখন কেমন হয়ে যাও? অনেক সময় তোমার নার্ভাস হয়ে যাও। টু বিকাম নার্ভাস, এখানে আমাদের এই প্রশ্নের উত্তরটা হবে টু বিকাম নার্ভাস, অর্থাৎ নার্ভাস ফিল করা। ঠিক আছে, এখানে আমাদের এই প্রশ্নের উত্তরটা আমরা কি দেখাবো? আমরা এই প্রশ্নের উত্তর অবশ্যই দেখাবো কি নার্ভাস ফিল করা। ওকে, এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা কিন্তু তোমাদের টোটালি মুখস্থ পাঠ থেকে আসা প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 নম্বর যে প্রশ্নটা আসছে এটা কিন্তু তোমাদের টেন্স থেকে আসা একটি প্রশ্ন। তোমাদের আমি টেন্সের ক্লাস নিয়েছি, যারা ভালোভাবে করেছো অবশ্যই এই প্রশ্নটা পারার কথা। দেখো, মেনি পিপল ড্যাশ হুইজ ইনফরমেশন, তারপর হচ্ছে ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স। তাইলে দেখো, মেনি পিপল অনেক মানুষ কি করে? স্পেয়ার্ড মানে কি ছড়িয়ে দেয়। তো এটা কিন্তু একটা সচরাচর কথাবার্তা। যখন সচরাচর দৈনন্দিন জীবনের কোনো স্বাভাবিক কথাবার্তা বলা হয় সেক্ষেত্রে আমরা কি করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। তো একটা বিষয় খেয়াল করো, তোমাদের এ এবং সি নাম্বার অপশনে কিন্তু প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, আর বাকি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেই। সেই কারণে আমাদের বি এবং ডি দুইটা অপশন বাদ। কেন বাদ হলো? কারণ মেনি পিপল স্পেয়ার্ড, অনেকগুলো লোক কি করে? ছড়িয়ে দেয়। এটা কিন্তু একটা সচরাচর বা স্বাভাবিক কথাবার্তা। ওকে, কি করে ছড়ায়? হুইজ ইনফরমেশন, সেই তথ্যগুলা, ফেক নিউজ যেগুলা কি? ফেক সংবাদ, অন সোশ্যাল মিডিয়া মানে কি সামাজিক মাধ্যমে। তারপরে দেখো, ড্যাশ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স, তাহলে এটা কি হবে? অন সোশ্যাল মিডিয়া ক্যান বি আইডেন্টিফাইড। এখানে আসলে ক্যান বি আইডেন্টিফাইড কেন করবো? দেখো, ফেক নিউজ গুলা কিন্তু নিজে নিজে ছড়তে পারে না, কি করতে হয়? মানুষ কর্তৃক ছড়ানো হয়। সেই কারণে এই অংশটা আমাদের কোন ভয়েস হয়ে যাবে? অবশ্যই একটা প্যাসিভ সেন্সে হয়ে যাবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস আমাদেরকে এখানে ইউজ করতে হবে। কেন করবো প্যাসিভ ভয়েস ইউজ? কারণ হচ্ছে এই বাক্যটির যে সাবজেক্ট আছে নিউজ, ফেক নিউজ অন সোশ্যাল মিডিয়া, এই যে ফেক নিউজ সোশ্যাল মিডিয়াতে সে কিন্তু নিজে নিজে কি করতে পারে না? ছড়তে পারে না বা প্রকাশিত হতে পারে না, মানুষ কর্তৃক প্রকাশিত করা হয়। আর প্রথম অংশটা আমরা কেন প্রেজেন্ট লিভিং টেন্সে রাখবো? কারণ এটা একটা সচরাচর কথাবার্তা বোঝাচ্ছে। মেনি পিপল স্পেয়ার্ড, অনেকগুলো মানুষ কি করে? ছড়িয়ে দেয়। হুইচ নিউজ, সেই ইনফরমেশন গুলো ফেক নিউজ, কি বলে? ফেক সংবাদ। অন সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে ক্যান বি আইডেন্টিফাইড, কি শনাক্ত করা যেতে পারে? বাই চেকিং কেয়ারফুলি,
চেকিং কেয়ারফুলি মানে হচ্ছে তোমরা সবাই জানো, মানে কি সতর্কতার সহিত চেক করি দা সোর্স। সোর্স মানে কি উৎসটা যদি সতর্কতার সহিত আমরা চেক করি বা নির্ধারণ করি, তখন কিন্তু কোনটা ফেক নিউজ সেটা বুঝতে পারবো। আরেকটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু বাই আছে, তো বাই থাকলে জানি আমরা কোন ভয়েস হয়, প্যাসিভ ভয়েস হয়। সেই কারণে আনসার অবশ্যই কি হবে, সি। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এটা কিন্তু টেন্স থেকে আসা একটি প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন একটু খেয়াল করো। সার্টেন সিরিয়াস ডিজিজ। দেখো সার্টেন মানে কি নিশ্চিত কিছু মারাত্মক রোগ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, সফলতার সহিত বা সফলের সহিত কি করা যায়, ট্রিটেড মানে রোগের চিকিৎসা দেওয়া যায়। ড্যাশ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। তাহলে একটা বিষয় খেয়াল করো, কোনো একটা বিষয় যদি ইনিশিয়াল স্টেজ মানে হচ্ছে, ইনিশিয়ালের বাংলা অর্থ হচ্ছে প্রারম্ভিক, আর স্টেজ মানে কি ধাপ, প্রাথমিক ধাপ বা প্রারম্ভিক ধাপে যদি কোনো একটা রোগ কি করা যায়, ডিটেক্টেড মানে কি শনাক্ত করা যায়, তখন কিন্তু সেটা কি করা যায়, নিশ্চিতভাবে সেই রোগের ট্রিটমেন্টটা সাকসেসফুলি সততার সহিত করা যায়। তাহলে একটা বিষয় খেয়াল করো, লিস্ট। এই লিস্ট এখানে আমাদের অ্যান্সার হবে কিনা। লিস্ট মানে হচ্ছে পাশে বা অন্যথায়। তো লিস্টের একটা গ্রামাটিক্যালি নিয়ম তোমাদেরকে পড়িয়েছিলাম। লিস্টের পরে কি হয়, সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট। তাহলে দেখো এখানে সাবজেক্ট প্লাস শুড বা মাইট আছে কি, নাই। দ্যাট মিন্স আমাদের বি নাম্বার অপশনটা হবেই না। তারপরে দেখো সি নাম্বার যে অপশন আছে, ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে কি না। এখানে কিন্তু দেখো অর্থটা কিন্তু মিলতেছে না, ওয়েদার শব্দটা দিলে। সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, কিছু নিশ্চিত কিছু কি সার্টেন সুনির্দিষ্ট কিছু কি মারাত্মক রোগ কি করা যায়, চিকিৎসা করা যায় সাকসেসফুলি। কি করা, যদি সেই ডিটেক্টেড নির্ধারণ করা যায় ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, প্রারম্ভিক ধাপে যদি সেই রোগটা নির্ধারণ করা যায়, তাহলে কিন্তু সাকসেসফুলি সেটাকে কি করা যায়, ব্যবস্থাপনা নেওয়া যায় বা চিকিৎসা করা যায়। তাহলে ওয়েদার কিন্তু মিলতেছে না। আর আনলেস মানে কি যদি না, তো এখানে দেখো যদি না দ্বারা কিন্তু সেন্টেন্সটা মিলে না। যদি না এটা নির্ধারণ করা যায় এমন হবে না, এটার অর্থ কিন্তু হচ্ছে যদি নির্ধারণ করা যায়। সার্টেন সিরিয়াস ডিজিজ ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, অ্যান্সার হবে আমাদের এ। কেন এ হবে, কারণ হচ্ছে এখানে একমাত্র এ নাম্বার অপশনটা বসলে সঠিক অর্থ প্রদান করিবে। ওকে, এটা কিন্তু তোমাকে ভোকাবুলারি রিলেটেড। আর ইফ এর ব্যবহারটা কিন্তু এই বাক্যের মধ্যে প্রযোজ্য হবে। ওকে, 6 নম্বর বাক্যটা একটু খেয়াল করো। I dash to call the customer service of my bank all morning. কি আমি সারা সকাল কাস্টমার সার্ভিসের সাথে সংযোগ করার চেষ্টা করলাম, বাট আই ক্যান নট গেট থ্রু, কিন্তু আমি তাদের সাথে কি করতে পারিনি, সংযোগ করতে পারিনি। তাহলে একটা জিনিস খেয়াল করো, খুবই সহজ, এটা কিন্তু টেন্স থেকে আসা প্রশ্ন। এবার কিন্তু টেন্স থেকে একাধিক প্রশ্ন করেছে, আর ভোকাবুলারি বেসড অনেক বেশি প্রশ্ন করছে। তো দেখো স্যার যে প্রশ্ন হচ্ছে আই, এখানে কি হবে, দেখো অল মর্নিং সারা সকাল আমি চেষ্টা করলাম, তারপর এটা দেখো বাট আই ক্যান নট গেট থ্রু, কিন্তু আমি সংযোগ করতে পারিনি। তাহলে ক্যান নট কোন টেন্সে ব্যবহার করা হয়, অবশ্যই চোখ বন্ধ করে তোমরা জানো ক্যান নট আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি। তাহলে দেখো একটা বাক্যের একটা অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, আর কিন্তু পাস্ট টেন্স হতে পারে না। সিকোয়েন্স অফ টেন্স অনুসারে আমাদের একটা অংশ প্রেজেন্ট টেন্স হলে অপর অংশ কি হয়ে যায়, প্রেজেন্ট টেন্স হয়ে যায়। সেই কারণে এই সেন্টেন্সটা খুবই সহজ ছিল, এই বাক্যটা, এই এমসিকিউটা। দেখো এ নাম্বার অপশনটা কি ছিল, হ্যাড বিন ট্রাইং। এটা কিন্তু কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তো অ্যান্সার হবেই না, কারণ দ্বিতীয় অংশ কি আছে, প্রেজেন্ট টেন্স আছে। তারপরে উড বি ট্রাইং, এটাও আমরা সাধারণত পাস্ট টেন্সে ব্যবহার করে থাকি। তারপর দেখো ট্রাইড, এটাও পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, পাস্ট টেন্সের বি টু, অর্থাৎ ট্রাই ভার্বের পাস্ট কে ট্রাইড ইডি যুক্ত করে আমরা পাস্ট টেন্স করি। সেই কারণে সি নাম্বার অপশনটা আমরা এখানে সঠিক উত্তর হিসেবে নিতে পারবো না। তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে, সঠিক উত্তর হবে আমাদের ডি। কেন ডি হলো, এটার ব্যাখ্যা আমি অলরেডি করলাম। যখনই তুমি দেখবা কোন একটা বাক্যের মধ্যে প্রেজেন্ট টেন্স আছে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ আরেক অংশ কি হয়, প্রেজেন্ট টেন্সই হয়ে থাকে। তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে, আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস, আমি কি কাস্টমার সার্ভিসে কল করার জন্য চেষ্টা করতেছি, অফ মাই ব্যাংক অল মর্নিং, আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসের সাথে কথা বলার জন্য অনেকক্ষণ যাবত মানে সারা সকাল যাবত আমি করতেছি, চেষ্টা করতেছি, বাট কিন্তু আই ক্যান নট গেট থ্রু, আমি তাদের কাছে কি করতে পারিনি, সংযোগ করতে পারিনি। সেই কারণে আমাদের কোন টেন্স হয়ে যাবে, প্রথম অংশটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে 7 নম্বর যে প্রশ্নটা ছিল, ড্যাশ দ্য হ্যাসলস এন্ড বাসলস অফ দ্য সিটি। হ্যাসলস এন্ড বাসলস মানে হচ্ছে কোলাহল বা হইচই পরিবেশ যেটা আর কি। ড্যাশ দ্য সিটি, ড্যাশ অফ দ্য সিটি, আচ্ছা হ্যাসেলস এন্ড বাসলস অফ দ্য সিটি, শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট। দেখো যদিও কি শহরের মধ্যে অনেক বেশি ব্যস্ততা কোলাহল থাকে, তারপরেও সে কি পেলো, একটা এমন একটা পার্ক পেলো যেখানে কি পিসফুল পরিবেশ, একটা শান্তিপূর্ণ পরিবেশ। আচ্ছা সে পেয়েছিল। তাহলে এখানে একটু বেশি খেয়াল করো,
দ্য হ্যাসেলস এন্ড বাসেলস অফ দ্য সিটি, এটা কিন্তু একটা ফ্রেজ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাকে এই প্রশ্ন উত্তর করার জন্য ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আইডিয়া এবং ক্লিয়ার একটা আইডিয়া রাখতে হবে। অন্যদিকে কিন্তু তুমি এই ধরনের প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারবে না। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের এক ধরনের বাক্য, যেই বাক্যে আমাদের কি আছে, একটা ফ্রেজ আছে। কি আছে এটা? এটা একটা ফ্রেজ। অবশ্যই মাথায় রাখবে এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ। এই ফ্রেজটা থাকার কারণে আমরা জানি খুবই ইংলিশের একটি গুরুত্বপূর্ণ নিয়ম, সেই নিয়মটি কি ছিল, দো অল দো থাকলে তারপরে কি হয়, ক্লজ হয়, নট ফ্রেজ। খুবই গুরুত্বপূর্ণ সেই। দেখো যদি আমরা বাংলা থেকে উদাহরণ বলি, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে দো হি ইজ পোর, এখানে কিন্তু আমরা কি বসালাম, ক্লজ বসালাম। আর এখানে কি আছে, ফ্রেজ আছে। দ্যাট মিন্স আমরা দোটা ব্যবহার করতে পারবো না। ঠিক একইভাবে দেখো সিন্সের ক্ষেত্রেও কি হয়, একটা ক্লজ হয়, নট ফ্রেজ। নেভার দা লেস, এর বাংলা অর্থ হচ্ছে তথাপি। এই শব্দটার পরেও কি হয়, এই শব্দের পরেও একটা ক্লজ হয়। তাহলে আমাদের একমাত্র অপশন সঠিক উত্তর হিসেবে আমরা কোনটা নিব, এ নাম্বার অপশনটাকে আমরা সঠিক উত্তর হিসেবে নিব। কেন নিব? কারণ দেখো অর্থগতভাবে সেটা যায়, এবং amidst এই শব্দটার পরে কি করে আমাদের একটা ফ্রেজ বসে। দেখো amidst the hassles and bustles of the city, দেখো শহরের মধ্যে কোলাহলের সত্ত্বেও বা কোলাহল থাকলেও, বা শহরের মধ্যে কি কোলাহল বিদ্যমান, তারপরে সে কি করলো, she has found, সে পেল a peaceful park, একটা কি শান্তিপূর্ণ পার্ক, to take rest, বিশ্রাম নেওয়ার জন্য। তাহলে কি দেখো, এটা হচ্ছে মধ্যে বোঝাচ্ছে, কিসের মধ্যে, শহরের মধ্যে কেমন পরিবেশ ছিল, কোলাহলপূর্ণ, তারপরে সে একটা পিসফুল পার্ক পেল, কি করার জন্য, রেস্ট নেওয়ার জন্য। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, সঠিক অ্যান্সার হবে এ। আর বাকিগুলো কেন হবে না, কারণ এদের পরে আমাদের ফ্রেজ বসে, এটা কিন্তু একটা ফ্রেজ, নট ক্লজ। আর বাকি অল দোজ সিনস নেভার দ্য লেস, এদের পরে কিন্তু কি বসে, একটা ক্লজ বসে। ওকে, তারপরে নাম্বার 8 দেখো, ইফ রানা হ্যাড নট বিন imprisoned, দেখো খুবই সুন্দর একটি বাক্য, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে। কন্ডিশনাল সেন্টেন্স আমরা বলছি চার প্রকার, যে কন্ডিশন দুই অংশ কি হয়, প্রেজেন্ট টেন্স হয় এবং চিরন্তন সত্য বোঝায়, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য এমন বোঝায়। তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যদি তুমি আসো তবে আমি যাবো, ইফ ইউ কাম আই উইল গো। তারপরে সেকেন্ড কন্ডিশন, ইফ ইউ কেম, যদি তুমি আসো তবে আমি যেতাম, আই উইল গো। এই যে বাক্যটা আছে এটা হচ্ছে থার্ড কন্ডিশন, ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। এই যে দেখো এইভাবে কিন্তু তোমাদের সহজ করে পড়াইছিলাম। এই সহজ উদাহরণটা মনে রাখলে কিন্তু এটার সাথে রিলেট করে তোমরা অ্যান্সার করতে পারতা। দেখো ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড, এখানে কেন হ্যাড নট বিন ইমপ্রিজনড, এইভাবে কেন দিল, এটা হচ্ছে একটা পেসিভ বাক্যে আছে। কোন ধরনের ভয়েস, পেসিভ ভয়েস আছে। ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড, যদি রানাকে কারাবন্দী করা না হতো, হি ড্যাশ আ হিরো, তাহলে কি হবে এটা, হি উড নট হ্যাভ বিকাম আ হিরো, সে কি একজন হিরো হতো না, বা মহানায়ক সে হতো না, বা নায়ক হতো না, যদি তাকে কারাবন্দী করা না হতো। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো, হ্যাড নট বিকাম এটা কেন হবে না, কারণ আমাদের যে কন্ডিশনাল নিয়মটা ছিল, প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশটা কি হয়, উড হ্যাভ অথবা কুড হ্যাভ এর পর বি থ্রি, আর নট থাকতে পারে নেগেটিভ বোঝালে। উইল নট তো হবেই না, হ্যাজ নটও হয় না, সেই কারণে একমাত্র আমাদের 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, উড হ্যাভ নট বিকাম হিরো। ওকে, এটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা 8 নম্বর প্রশ্ন বুঝে গেলাম। তারপর দেখুন নাম্বার 9, মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেনেবল লিভিং। দেখো অনেক মানুষ, মেনি পিপল, অনেক মানুষ আর ইনক্রিজিংলি মানে কি বৃদ্ধিমূলক ভাবে, ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া পাওয়া, আর অ্যালয় যুক্ত করলে কি হয়, অ্যাডভার্ব হয়ে যায়। মেনি পিপল আর ইনক্রিজিংলি ইন্টারেস্টেড, অনেকগুলো লোকে কি করতেছে, আগ্রহটা বৃদ্ধি পাচ্ছে, ইন সাস্টেনেবল লিভিং, একটা স্থায়ীভাবে বসবাস করা, ইন হুইচ, যেটাতে হ্যাজ পার্কড মানে কি বৃদ্ধি পাচ্ছে, ড্যাশ ইন ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। আচ্ছা, ইকো ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ বান্ধব যে উৎপাদনগুলো যেখানে বৃদ্ধি পাবে, সেই ধরনের প্রোডাক্টের প্রতি মানুষের কি একটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, স্পার্কড দেখো এখানে কি হবে, সার্চ, সার্চ মানে হচ্ছে কি অনেক বেশি স্ফীত হওয়া, ছড়িয়ে পড়া, এই ধরনের প্রোডাক্টের প্রতি অর্থগতভাবে এই শব্দটি যায়। ডিক্লেয়ার মানে কি কমে যাওয়া, যাচ্ছে না, বরং ইকো ফ্রেন্ডলি মানে কি পরিবেশ বান্ধব যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর প্রতি মানুষের কি একটা সফটনেস কাজ করে, সে কারণে এটা সার্চ হবে। তারপর ডিক্লেন কেন হবে না, কারণ এটা অর্থগতভাবে যা, ডিক্লেন মানে হচ্ছে কমে যাওয়া, ক্ষয়প্রাপ্ত হওয়া, ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে আকস্মিক কোনো দুর্ঘটনা, এমন বোঝায় ক্যাটাস্ট্রফি। তারপর আন্ডারস্ট্যান্ডিং মানে কি বোঝা, এটাও হবে না, এটা হবে সার্চ মানে স্ফীত হওয়া বা বৃদ্ধি পাওয়া। ওকে, তারপর এটা দেখো সিনোনিম থেকে আসছে প্রশ্নে, দ্য অ্যান্টোনিম অফ রিগোরিয়াস। রিগোরিয়াস শব্দটার অ্যান্টোনিম কি, রিগোরিয়াস মানে হচ্ছে কঠোর, মানে যে একগুঁয়ে কঠোর, তাকে আমরা কি বলি, রিগোরিয়াস। তো যদি অ্যান্টোনিম থেকে দিত মানে কি বিপরীত শব্দ, তাহলে কি হবে, ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি নমনীয়। তাহলে যদি কেউ কঠোর থাকে তার বিপরীতে আমরা কি বলি, নমনীয় বলি। দ্যাট মিন্স আমাদের অবশ্যই করতে হবে কি, ফ্লেক্সিবল, নমনীয়। চ্যালেঞ্জিং হবে না, ক্রিমিনালস হবে না, তারপরে কি
ডোমিনেটিং, দেখো চ্যালেঞ্জিং মানে কি, প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ আমরা বলে থাকি। তারপর রেভানাস, এর বাংলা অর্থ হচ্ছে অত্যাধিক লোভ, এটাও হবে না। তারপর হচ্ছে ডোমিনেটিং, ডোমিনেট তোমরা সবাই জানো আধিপত্য কায়েম করা। ওকে, তারপরে দেখো মিট মি আওয়ার ড্যাশ দা মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার, এটা একবার আমার শীট থেকে খুব কমন পড়ছে। তোমরা যারা কাজ করছিলা মাস্টার ক্লাস ইউটিউবে, পাশাপাশি হচ্ছে আমি ইংলিশ ইউটিউবে পড়াইছি, সেখানে তোমরা যারা কাজ করছো তাদের প্রেপোজিশনের 2 নম্বর শীট থেকে হুবহু কমন পড়ছে। যারা এখন ক্লাসে দেখছো তারা আমার প্রেপোজিশনের 2 নম্বর শীটটা দেখো, হুবহু এখান থেকে কমন পড়ছে। তারপর আমি স্লাইডটা রাখছি, দেখো মিট মি আমার সাথে সাক্ষাৎ করো, আওয়ার 1 ঘন্টার মতো আমার সাথে সাক্ষাৎ করো, ড্যাশ এট মেট্রো স্টেশন। তাহলে দেখো যে কি আছে, এট মেট্রো স্টেশন। আমরা জানি যত ধরনের স্টেশন আছে তার পূর্বে কি বসে, এট বসে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এদের পূর্বে কি বসে, এট বসে। সেই কারণে আমরা কি নিব, প্রেপোজিশন নিব এট। দেখো কি নিব আমরা, যেহেতু মেট্রো স্টেশন, বাস স্টেশন, বিমানবন্দর, যত ধরনের বন্দর আছে সবগুলোর পূর্বে আমরা কি বসে, এট বসে। দ্যাট মিন্স মিট মি আওয়ার এন্ড দা মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার। তাহলে আমাদের এখানে ডি নাম্বার অপশনটা অবশ্যই উত্তর কি হবে, এট হবে। ওকে, তারপর এই যে আমাদের যে স্লাইডটা ছিল তার মধ্যে এই ছকটা যারা পড়ছো তাদের 100% কমন। দেখো এটা আমরা কোথায় বসাই, ছোট জায়গা, বিমানবন্দর, তারপরে বিশ্ববিদ্যালয়, বাস, রেল স্টেশন। এই যে দেখো বাস, রেল স্টেশন, মেট্রো স্টেশন, যত ধরনের স্টেশন আছে সবগুলো স্টেশন বলছিলাম। তারপরে সময়, গতি, পৃষ্ঠা, তাপমাত্রা, তারপরে মূল্য, বয়স, দক্ষতা, চরম সীমা, এগুলো বোঝাতে আমরা কি বসাই, অবশ্যই এট প্রিপোজিশন ইউজ করি। ওকে, তারপর দেখো 12 নম্বর যে প্রশ্নটা আছে, ড্যাশ আই এম মাইনর, আই ক্যান নট ড্রাইভ ইয়েট। যেহেতু আমি ছোট আমি কি করতে পারি না, গাড়ি চালাতে পারি না। তাহলে দেখো যেহেতু আমি ছোট, তাহলে যেহেতু এর কি, সিন্স। তোমরা সবাই জানো যেহেতু মানে কি, যেহেতু সেহেতু মানে কি, সিন্স। যেহেতু আমি ছোট সেহেতু কি করতে পারি না, আমি গাড়ি চালাতে পারি না। তাহলে আমাদের বাকি অপশনগুলো কেন হবে না, এগুলো একটু ব্যাখ্যা করে দিই। দেখো বিং, বিং এর পর সাধারণত কি বসে, একটা ফ্রেজ বসে। ঠিক আছে, এখানে কিন্তু একটা ক্লজ আছে, দ্যাট মিন্স আমরা বিং অ্যান্সারটা নিব না। আর ডিউ সরাসরি একা একা বসা হয় না বা ব্যবহৃত হয় না। ডিউ এর পরে আমাদের কি বসাতে হয়, ডিউ টু। যেহেতু এখানে ডিউ এর পর টু নেই, দ্যাট মিন্স বি নাম্বার অপশনটা আমরা নিব না। দেখো ইভেন্টলি, এই সেন্টেন্সটা ইভেন্টলির সাথে কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ হয়ই না, সেই কারণে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে ডি। ওকে, 13, দেখো দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 আওয়ার্স। কি ফায়ার ফাইটাররা বা অগ্নি নির্বাপক যে লোকেরা আছে তারা কতক্ষণ কাজ করছে, 5 ঘন্টা, টু ড্যাশ দ্য ব্লেজ। তাহলে কি হয়, দেখো পুট অফ, এই শব্দ কোন কিছু নেই, পুট ও ডাবল এফ হয়, এটা কিন্তু ভুল আছে। তারপরে পুট ওয়ান, তারপরে গেছে পুট আউট। আচ্ছা দেখো এই সেন্টেন্সের সাথে তোমরা সবাই বলছো পুট আউট মানে কি, নিভিয়ে ফেলা। তাহলে আমাদের এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব থেকে আসা প্রশ্ন। পুট আউট মানে কি, নিভিয়ে ফেলা। তোমরা সবাই পড়ছো কম বেশি ব্যাপারটা, পুট আউট মানে নিভিয়ে ফেলা। তাহলে এখানে একমাত্র ফায়ার ফাইটার কি করে, অনেকক্ষণ কাজ করে বা 5 ঘন্টা কাজ করার পর আগুনটা নিভিয়ে ফেলে, এমন বিষয়টাই বোঝায়। সেই কারণে আমাদের কি হবে, পুট আউট হবে। ঠিক আছে, এখানে পুট ইনও হবে না, অনও হবে না, অফ হবে না। পুট আউট মানে হচ্ছে কি, নিভিয়ে ফেলা। দ্যাট মিন্স আমরা কি করবো, পুট আউট শব্দটাই নিব। ওকে, তারপর দেখো 14 নাম্বার যেটা আছে, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ দ্য হেড উইথ আ বোতল। আচ্ছা দেখো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল, আফটার পরে, রিসিভ আ হিট, তারপর যে হিটিং, তারপর যে হিট, তারপর যে বিং হিট। এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের এই প্রশ্নের উত্তর অবশ্যই ডি হবে। কেন ডি হবে আমি এখন একটু ব্যাখ্যা করি। তোমাদের অনেকের কাছে মনে হচ্ছে যে আসলে আমাদের এই প্রশ্নের উত্তর তো বিও হতে পারতো, অনেকের কিন্তু কনফিউশনটা থাকতে পারে। তাহলে দেখো আমরা জানি আফটার হচ্ছে এমন একটা প্রেপোজিশন যার পরে আরেকটা ভার্ব আসলে কি হয়, ভার্ব প্লাস আইএনজি। টু এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম হয়। আর এছাড়া যে প্রেপোজিশন গুলো আছে, বাই, আফটার, উইদাউট, এগুলোর পর আরেকটা ভার্ব আসলে কি করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো আফটার হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল, আফটার বিং হিট দ্য হেড উইথ আ বোতল। এটা কিন্তু এমন হবে না যে হিটিং, সে তার মাথার মধ্যে নিজে নিজে আঘাত করছে। বিং হিট মানে কি, আঘাতপ্রাপ্ত হয়ে। তাহলে এটা কিন্তু পেসিভ সেন্স হয়ে যাবে। কি হবে, আফটার বিং হিট, আঘাতপ্রাপ্ত হয়ে, দ্য হেড উইথ দ্য বোতল, একটা বোতলের মাধ্যমে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে কোথায় গিয়েছিল, হাসপাতালে গিয়েছিল। আর রিসিভ বা হিট এটা তো হবেই না, কারণ আফটার পরে ভার্ব প্লাস আইএনজি হয়। আর শুধুমাত্র হিটও হবে না, কেন হবে না, কারণ হচ্ছে আফটার পর কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। এখন হিটিং হতে পারতো যদি এটা অ্যাক্টিভ ভয়েস হতো, যেহেতু এটা প্যাসিভ সেন্স বোঝাচ্ছে যে আঘাতপ্রাপ্ত হয়ে সে হাসপাতালে গিয়েছিল। দ্যাট মিন্স আমাদের অবশ্যই অ্যান্সার হবে ডি। ওকে, এখন আরেকটা কনফিউশন তোমাদের লাগতে পারে, সেটা হচ্ছে হিট কি হবে নাকি হিটেড হবে। তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে হিট হিট হিট, হিটের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সেম। পুট পুট পুট, কাট কাট কাট, রিড রিড রিড, সবগুলোই কি হয়, সেম। আচ্ছা লাস্ট ওয়ানটা ছিল তোমাদের কি, কারেক্ট স্পেলিং থেকে। তো বলতে কি, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, মানে যে শব্দটা সঠিক না সেই শব্দটা ফাইন্ড আউট করো। এখানে কি আছে, অ্যাপ্রিহেনশন, তারপরে কি আছে এক্সপ্লেনেশন, তারপরে কি আছে ট্রাঙ্কুয়ালিটি, তারপর আছে ডুপ্লিসিটি। এর মধ্যে
আমাদের যে বানানটার বানান আছে সেটা হচ্ছে এক্সপ্লেনেশন। এটা তোমরা সবাই জানো। খুবই সহজ একটা শব্দ ছিল। এই বানানটা আমাদের ভুল। কেন ভুল? কারণ আমরা জানি এক্সপ্লেনেশন শব্দটা যখন লেখা হয় EXPLANETION, PLAI টা হয় না। এই আইটা হচ্ছে এক্সট্রা দেওয়া। এই আইটা থাকার কারণে আমাদের এই এক্সপ্লেনেশন বানানটা অবশ্যই কি হবে? ভুল একটা বানান হিসেবে পরিগণিত হবে। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা দেখে সকলে বুঝতে পেরেছো। বুঝলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।